ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন, এই একটি প্রশ্নই এখন ভারতীয় মিডিয়ায় কার্যত ঘুম উড়ে গেছে। এনডিটিভি থেকে ইন্ডিয়া.com শিরোনাম ঘুরছে একদিকে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে কি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক একই সময়ে আরেকটি বড় বাস্তবতা, তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথের প্রস্তুতি। এই দুই নাম যখন একই সঙ্গে উচ্চারিত হচ্ছে, তখন বিষয়টার ব্যক্তিগত পদপদবি নিয়ে নেই, এটা হয়ে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে প্রশ্ন। দিল্লির অস্বস্তি ঠিক এখানেই শুরু, কারণ ডক্টর ইউনূস মানেই আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তারেক রহমান মানেই পুরনো রাজনীতির হিসাব ভাঙার বাস্তবতা। প্রশ্ন হচ্ছে, তারেক রহমান ও ডক্টর ইউনূস যদি একই সময়ে রাষ্ট্রের দুই শীর্ষ অবস্থানে থাকেন, তাহলে কি বদলে যাবে ঢাকার সিদ্ধান্ত নেওয়ার ধরন? ভারতের প্রভাব কি আগের মতো থাকবে, নাকি বাংলাদেশ আরও আত্মমর্যাদাশীল ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির পথে হাঁটবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আলোচনা কি শুধুই গুজব, নাকি নীরবে এগোচ্ছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? আজকের ভিডিওতে আমরা দেখব কেন ভারতীয় মিডিয়া এতটা অস্বস্তিতে, এতটা চাপে, বিএনপি কি বার্তা দিচ্ছে, ডক্টর ইউনূস নিজে কি বলছেন, এবং এই পুরো ইস্যু বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, বাংলাদেশে এখনও কেউ বলেনি ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন। কোনো রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এমন প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক প্রক্রিয়াও শুরু হয়নি। কিন্তু আশ্চর্যের জায়গা হলো, এই প্রশ্নটা বাংলাদেশের রাজনীতিতে আলোচনার শীর্ষে নেই। আলোচনার শীর্ষে আছে ভারতীয় মিডিয়ায়। এনডিটিভি, দ্য উইক, ইন্ডিয়া.com সহ একাধিক ভারতীয় গণমাধ্যমে একের পর এক বিশ্লেষণ। ডক্টর ইউনূস কি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কি রাষ্ট্রপতি হিসেবে আসবেন ইউনূস? এই প্রশ্নগুলো আসলে কৌতূহল নয়, এগুলো সরাসরি ভয়। আর এই ভয়টার কেন্দ্রবিন্দু একটাই, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। ভারতীয় মিডিয়া সাধারণত বাংলাদেশের অভ্যন্তরীণ সাংবিধানিক পদ নিয়ে এত গভীর আলোচনা করে না। তারা তখনই করে যখন মনে করে ঢাকার ক্ষমতার কাঠামোয় কোনো পরিবর্তন দিল্লির নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করতে পারে। এখান থেকে শুরু হয় আসল গল্প। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে ভারতের এত মাথা ব্যথা কেন? ভারতীয় বিশ্লেষকদের মতে বিষয়টা শুধু একটি পথ নয়, বরং ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন। কারণ ডক্টর ইউনূস শুধু একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ নন, তিনি এমন একজন ব্যক্তি যিনি গত 4 দশক ধরে পশ্চিমা নীতি নির্ধারক মহলের পরিচিত মুখ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, বিশ্বব্যাংক ও IMF নীতি নির্ধারণী মহলের প্রায় সব জায়গায় তার গ্রহণযোগ্যতা রয়েছে। ডক্টর ইউনূস মানে এমন একজন নাম যাকে আন্তর্জাতিক গণমাধ্যম মহল সিরিয়াসলি নেয়। রাষ্ট্রপতি হিসেবে তিনি থাকলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন এমন একজন ব্যক্তি যিনি প্রয়োজনে সরাসরি ওয়াশিংটন, ব্রাসেলস বা নিউ ইয়র্কে কথা বলতে পারবেন। আর এই সক্ষমতায় দিল্লির মাথা ব্যথার কারণ এখান থেকেই প্রশ্নটা ব্যক্তি ইউনূসের বাইরে চলে যায়। প্রশ্নটা গিয়ে পড়ে ভারতের কৌশলগত স্বার্থে। এবার ভারতের কৌশলগত উদ্বেগটা একটু খুলে দেখা যাক। ভারত চায় বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেন প্রধানত দিল্লি কেন্দ্রিক থাকে। নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা, ট্রানজিট, বন্দর ব্যবহার, এমনকি আঞ্চলিক রাজনীতিতেও যেন ভারতের অবস্থান প্রশ্নের মুখে না পড়ে। কিন্তু ডক্টর ইউনূস বরাবরই বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ একক নির্ভরতার নয়, বহুমুখী অংশীদারিত্বের। তার দর্শন হল যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, জাপান, মধ্যপ্রাচ্য সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। এই দর্শন বাস্তবায়িত হলে বাংলাদেশের কূটনৈতিক দরকষাকষির ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। আর দরকষাকষির ক্ষমতা বাড়া মানে দিল্লির একচেটিয়া প্রভাব ভেঙে পড়া। ভারতীয় বিশ্লেষকদের অনেকেই প্রকাশ্যে বলেছেন, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও আত্মবিশ্বাসী ভূমিকা নেবে। আর আত্মবিশ্বাসী বাংলাদেশ মানেই কম প্রভাবাধীন বাংলাদেশ। এই জায়গাটাই দিল্লির সবচেয়ে বড় দুশ্চিন্তা। এরপরেই সামনে আসে তারেক রহমানের নাম। ভারতীয় মিডিয়ার আলোচনায় বারবার আসছে তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যগুলো লক্ষ্য করলে দেখা যায় তিনি জাতীয় স্বার্থকে কেন্দ্র করে পররাষ্ট্রনীতি গঠনের কথা বলেন। তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনডিটিভিকে বলেছেন, তারেক রহমান দেশের সেরা মেধাবীদের কাজে লাগাতে চান, অন্তর্ভুক্তিমূলক শাসনে বিশ্বাস করেন। এই বক্তব্যের ভেতরের বার্তাটা গুরুত্বপূর্ণ। এর মানে ভবিষ্যৎ সরকার কেবল দলীয় ঘরানার লোক দিয়ে দেশ চালাতে চায় না,
যোগ্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদেরও যুক্ত করতে চায়। এখানেই ভারতীয় মিডিয়ার অস্বস্তি আরও বেড়ে যাচ্ছে এবং ভারতীয় বিশ্লেষকদের কল্পনায় তৈরি হচ্ছে একটি সম্ভাব্য তারেক ইউনুস সমীকরণ। একজন অভ্যন্তরীণ রাজনীতিতে শক্ত হাতে নিয়ন্ত্রণে, আরেকজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কণ্ঠস্বর শক্ত করছেন। এই জুটি বাস্তব হোক বা না হোক, দিল্লির কাছে এটি একটি দুঃস্বপ্নের কূটনৈতিক সম্ভাবনা। কিন্তু বাস্তবতা হলো, ডক্টর ইউনুস নিজেই বহুবার বলেছেন তিনি রাজনীতিতে আগ্রহী নন, কোনো সাংবিধানিক পথ চান না। তিনি সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কাজেই থাকতে চান। তার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে কোনো সত্যতা নেই। অর্থাৎ বাস্তবে বিষয়টি এখনও গুজবের স্তরেই রয়েছে। তবুও ভারতীয় মিডিয়ার অস্বস্তি থামছে না, কারণ এটি ব্যক্তি ইউনুসের ব্যাপার নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থানের ব্যাপার। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই পুরো আলোচনার অর্থ আলাদা। আজ বাংলাদেশকে নিয়ে প্রশ্ন উঠছে, কে রাষ্ট্রপতি হলে আঞ্চলিক সমীকরণ বদলাবে, কে ক্ষমতায় এলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন রূপ নেবে। দুর্বল রাষ্ট্রকে নিয়ে কেউ এমন হিসাব কষে না। এই আলোচনা প্রমাণ করে বাংলাদেশ এখন আঞ্চলিক রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হন বা না হন, এই বিতর্ক একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশের নেতৃত্ব এখন আর শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যের অংশ। আর যখন আপনার দেশের নেতৃত্ব নিয়ে অন্যরা হিসাব করতে বাধ্য হয়, তখন বোঝা যায় বাংলাদেশ আর কেবল অনুসারী নয়, বাংলাদেশ এখন নিজস্ব শর্তে কথা বলার দিকে এগোচ্ছে। সব মিলিয়ে বাস্তবতা খুব পরিষ্কার। ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হচ্ছেন এমন কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই, কিন্তু তাকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে সেটাই আসল ঘটনা। কারণ এই আলোচনা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব এখন আর শুধু ঢাকার অভ্যন্তরীণ বিষয় নয়। বাংলাদেশের নেতৃত্ব বদল মানেই এখন আঞ্চলিক সমীকরণে সম্ভাব্য পরিবর্তন। ভারতীয় মিডিয়ার অস্বস্তি আসলে ইউনুসকে ঘিরে নয়, অস্বস্তি এই সম্ভাবনাকে ঘিরে। বাংলাদেশ ধীরে ধীরে এমন এক পথে হাঁটছে যেখানে সিদ্ধান্ত হবে ঢাকায় বসে, স্বার্থ নির্ধারণ হবে ঢাকায় বসে এবং সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হন বা না হন, এই বিতর্ক প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কে নেতৃত্বে এলো সেটা অন্য দেশগুলোকে ভাবতে বাধ্য করছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে এটাই কোনো দেশের সবচেয়ে বড় শক্তির প্রমাণ, নিজের শর্তে দাঁড়িয়ে থাকার শক্তি।